হ্যালো এভরিওয়ান, আজ আমরা আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জির থার্ড পার্ট স্টার্ট করব। ফার্স্ট এবং সেকেন্ড পার্ট দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ফার্স্ট এবং সেকেন্ড পার্ট দেখো, তাহলে তোমাদের একটা কোশ্চেনও আটকাবে না। আমরা থার্ড পার্টে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং এই কোশ্চেনগুলো আমরা বারবার করে ভুল করি, সেই ভুল যেন না হয় তারই কিছু ইম্পর্টেন্ট ট্রিক্স আমরা শিখব। তো তোমরা যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি তোমাদের এরকম ভিডিও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবে। আমরা আজ আমাদের চ্যাপ্টার স্টার্ট করছি, থার্ড পার্ট স্টার্ট করছি। প্রথম কোশ্চেন হলো ইউনিট অফ পাওয়ার ইজ। তো আমি বারবার করে বলেছি যে এরকম ধরনের কোশ্চেন দেবে, তো পাওয়ারের ইউনিট জানতে চেয়েছে এখানে। তো আমরা কি জানি, পাওয়ার ইকুয়ালস টু কী জানি, রেট অফ ডুইং ওয়ার্ক। সময়ে একক সময়ে কার্য করার হারকে আমরা কি বলি, পাওয়ার বলি। তো এই ক্ষেত্রে আমাদের যে পাওয়ারের ওয়ার্ক, আমাদের ওয়ার্কের ইউনিট কি, ওয়ার্কের ইউনিট নিউটন মিটার বলতে পারি, আবার নিউটন মিটারও বলতে পারি, আবার জুলও বলতে পারি। নিউটন মিটার আর টাইমের ইউনিট সেকেন্ড। ওকে, তো এখানে নিউটন মিটারকে আমরা কি বলতে পারি, আবার জুল। তাহলে জুল পার সেকেন্ড হলো কি না, পাওয়ারের ইউনিট। এবার জুল পার সেকেন্ডকে আমরা অন্য নামেও জানি, সেটাকে আমরা কি বলি, ওয়াট বলি। ওয়াট, WATT, ওয়াট। ওকে, তো এইখানে অ্যান্সারটা কী হবে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, রেট অফ ডুইং ওয়ার্ক ইজ নোন অ্যাজ। এই কোশ্চেনটাই কেবলই বলেছি, রেট অফ ডুইং ওয়ার্ক ইজ নোন অ্যাজ পাওয়ার। ওকে, তো পাওয়ার মিন্স আমরা একক সময়ে কার্য করার হারকে কি বলি না, ক্ষমতা বলি। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ইউনিট নিউটন মিটার অ্যান্ড জুল। নিউটন মিটার অ্যান্ড জুলের মধ্যে আমাদের রিলেশনশিপটা কি, প্রথমে বলে রাখি দুটোই নিউটন মিটার। আমি ফার্স্ট কোশ্চেনটিতে বললাম নিউটন মিটার হলো জুলের একটা অন্য নাম। তোমরা এইভাবে মনে রাখো, আমাদের প্রত্যেকেরই একটা ডাক নাম থাকে, একটা নিকনেম থাকে, একটা রিয়েল নেম থাকে। তো এইখানটা মনে করো যে নিউটন মিটারটা হলো রিয়েল নেম এবং জুলটা হলো আমাদের নিকনেম, আর কিছুই না। তো এইখানে দেখো, আমরা ওয়ার্কের ইউনিট জানি নিউটন মিটার বা জুল, নিউটন মিটার বা জুল। তো আমি বলতে পারি যে 1 জুল আমরা কখন বলবো, 1 জুল কাকে বলি, কোনো বস্তুর ওপরে যদি 1 নিউটন বল প্রয়োগ করার ফলে ওই বডিটির বা ওই বস্তুটির 1 মিটার সরণ ঘটে, সেক্ষেত্রে আমরা ওই ফোর্স দ্বারা কৃতকার্য, ওই বল দ্বারা কৃতকার্যকে আমরা বলবো না 1 জুল কার্য। তো এখানে 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করার ফলে যদি 1 মিটার ডিস্টেন্সের মুভমেন্ট ঘটে, অবশ্যই বল যেদিকে প্রয়োগ করা হয়েছে সরণ ঠিক একই দিকে হয় তবেই। তো এই ক্ষেত্রে কোন রিলেশনটা আমাদের ঠিকঠাক বলে মনে হচ্ছে না, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, দ্য বেসিক ইউনিট অফ কারেন্ট ইজ। এটা আমরা সবাই জানি, বেসিক ইউনিট অফ কারেন্ট ইজ, এটা হলো কি না, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাম্পস বা অ্যাম্পিয়ারও বলে। নেক্সট কোশ্চেন দেখো, অন ইলেকট্রিক্যাল পাওয়ার ইন ওয়াট। অন ইলেকট্রিক্যাল পাওয়ার আমরা ওয়াটে কী হিসেবে প্রকাশ করব, কিভাবে প্রকাশ করব। এখানে কিছুই নয়, পাওয়ার ইলেকট্রিক্যাল কথাটা জুড়ে আমাদেরকে একটু বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। আমরা জানি পাওয়ারের ইউনিট কি, পাওয়ারের ইউনিট জুল পার সেকেন্ড, বা আমরা একে ওয়াট হিসেবেও জানি। তো এখানে অ্যান্সার কী হবে না, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রিক্যাল বলে কোনো ইলেকট্রিক্যাল হোক আর ম্যাগনেটিক হোক, যাই হোক সেটা পাওয়ারেরই ইউনিট। তো আমরা পাওয়ারের ইউনিট কি জানবো না, 1 জুল পার সেকেন্ড। ওকে, এটাকে আমরা ওয়াট হিসেবেও জানি, ওয়াট, কিলো ওয়াট। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন, 10 kg অফ ওয়াটার ইজ স্টোরড অ্যাট এ হাইট অফ 12 মিটার। বলছে 10 কেজি ওয়াটারকে আমরা স্টোর করেছি কোথায় না, 12 মিটার উচ্চতার কোনো একটা জায়গাতে। ফাইন্ড দ্য পোটেনশিয়াল এনার্জি স্টোর ইন দ্য ওয়াটার। কী পরিমাণ পোটেনশিয়াল এনার্জি স্টোর করা হয়েছে এই ওয়াটারের ওপরে, এই ওয়াটারে কী পরিমাণ পোটেনশিয়াল এনার্জি স্টোর রয়েছে। তো আমরা এর আগের দিন পড়েছি পোটেনশিয়াল এনার্জি
ফর্মুলাটা কি না পোটেনশিয়াল এনার্জি mgh। তো এইখানটায় যে জিনিসটাকে আমরা নিয়ে আলোচনা করছি তার মাস, এখানে মাস কত বলেছে 10 কেজি বলেছে, ওয়াটারটার ওয়েট কত 10 কেজি। নেক্সট দেখো কোন হাইটে স্টোর করা হয়েছে, এখানে এইচ কত, যে হাইটে আমরা স্টোর করেছি 12 মিটার হাইট। নেক্সট আমরা জি এর ভ্যালু আমাদের গ্র্যাভিটেশনাল যে অ্যাক্সেলারেশন, জি এর ভ্যালু আমাদের গ্রাউন্ডের ক্ষেত্রে সেম, আমরা এটাকে 10 ধরে এখানে আমরা 9.81 ধরলাম। যদি কিছু বলে না দেওয়া থাকে তোমরা 10 ধরেও নিতে পারো। তো এই ক্ষেত্রে 10 ধরলে, যদি আমরা 10 ধরি সেক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে 1200, আর যদি আমরা 9.81 ধরি সেক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে 11.76 মিটার, নিউটন মিটার। ওকে, তো এখানে আমরা 9.81 ধরে কাজ করলাম, কারণ এখানে অপশন দুটোই দেওয়া আছে। আমরা 9.81 ধরেই কাজ করছি, তো সেই হিসাবে এখানে অ্যান্সার কী হবে না, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তোমাদের যদি কোনো কোশ্চেন, যদি তোমাদের প্রবলেম মনে হয় যেটা বুঝতে পারলাম না, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ইউনিটস অফ এনার্জি অ্যান্ড ওয়াট। এখানে প্রথমেই আমি বলবো যে এনার্জির ইউনিট কি, এনার্জির ইউনিট কি, আর ওয়াট কার ইউনিট, এনার্জির ইউনিট কি আর ওয়াট কার ইউনিট। এখানে এনার্জির ইউনিট আমরা কি জানি, ওয়ার্ক আর এনার্জির ইউনিট একই হয়, তো ওয়ার্ক আর এনার্জির ইউনিট কি হবে না নিউটন। আমরা বারবার করে একই কথা বলছি। ওয়ার্ক বা এনার্জির ইউনিট, ওয়ার্কের ইউনিট কি হয় আমাদের নিউটন মিটার, এটাকে আমরা শর্টে জুলও বলি। আর ওয়াটের ইউনিট কি হবে, ওয়াট কার ইউনিট না পাওয়ারের ইউনিট, পাওয়ারের ইউনিট কি রেট অফ ডুইং ওয়ার্ক, তাহলে ওয়ার্কের ইউনিট আমরা জানলাম জুল, আর যদি টাইমের রেসপেক্ট করি তাহলে জুল পার সেকেন্ড, এটাকে আমরা কি বলি পাওয়ার, তো এটাকে আমরা শর্টে কি বলি ওয়াট। তো এখানে রিলেশনশিপ জানতে চেয়েছে যে নিউটন মিটার ও ওয়াটের মধ্যে রিলেশন কি। নিউটন মিটার আর ওয়াটের মধ্যে, এখানে নিউটন মিটার পার সেকেন্ড বলেছে। তো নিউটন মিটারকে যদি আমরা জুল বলি, তো জুল পার সেকেন্ড হবে, জুল পার সেকেন্ড, সেটাকেই আমরা কি বলি না ওয়াট বলি, একেই আমরা ওয়াট বলি। তাহলে 1 জুল পার সেকেন্ড ইকুয়ালস টু 1 ওয়াট, বা 1 আমরা এটাকেও বলতে পারি 1 জুল মিন্স কি নিউটন মিটার, বা 1 নিউটন মিটার ইকুয়ালস টু 1 ওয়াট। তো এখানে অ্যান্সার কি হবে না, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ইজ দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি। ল অফ কনজারভেশন অফ এনার্জি, এটা আমি চ্যাপ্টার পড়াবার সময় আমি ভালোভাবে বলেছি, এটা সম্পর্কে ডেসক্রিপশন দিয়েছি, আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়েছি। তো এখানে বলেছে ল অফ কনজারভেশন অফ এনার্জি, এটা কোন অপশনটা বলছে ল অফ কনজারভেশন অফ এনার্জি, টোটাল এনার্জি পজেস বাই এ বডি ক্যান বি ডবল, যখন ডবল হবে টোটাল এনার্জি পজেসড বাই এ বডি ক্যান বিকাম জিরো, যখন জিরো হবে টোটাল এনার্জি পজেসড বাই এ বডি রিমেন সেম, যখন টোটাল এনার্জিটা একই থাকবে কোনো চেঞ্জ হবে না, এর মানে প্রথম যা থাকবে এক্সপেরিমেন্টের পরেও তাই থাকবে। টোটাল এনার্জি পজেসড বাই এ বডি ক্যান বি ইনক্রিজ অর ডিক্রিজ। আমরা কি বলেছি যে, আমি একবার কনজারভেশন অফ ল অফ কনজারভেশন অফ এনার্জি এটা একবার বলে দিই। আমরা কি শিখেছিলাম যে এনার্জি তৈরিও করা যায় না এবং ধ্বংসও করা যায় না, এটা কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে চেঞ্জ করা যায়। তো সেই অনুযায়ী কি আমরা বলেছিলাম যে টোটাল এনার্জি সবসময় সেম থাকবে, কনস্ট্যান্ট থাকবে, এর কোনো চেঞ্জ নেই। ওকে, এটাই আমরা কি না ল অফ কনজারভেশন অফ এনার্জি। তো সেই অনুযায়ী এখানে অ্যান্সার কী হবে না, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বলছে টোটাল এনার্জি পজেসড বাই এ বডি রিমেন সেম, কোনো একটা বডির যে টোটাল এনার্জি সেটা সবসময় সেম থাকবে। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান ইন লিফটিং এ লোড। নিচে একটা ডায়াগ্রাম দিয়েছে, যে কোশ্চেনটা বলেছে কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে এই বডিটাকে লিফট করতে। ছবিটা দেখে বোঝা যাচ্ছে এখানে প্রথমে একটা বডি রাখা ছিল, এই বডিটাকে লিফট করতে এখানে একটা বডি রাখা রয়েছে, এই বডিটা এখান থেকে এখানে তুলতে, এখান থেকে আমার ডিস্টেন্সটা বলে দিয়েছে কতটা তুলতে হবে না 8 মিটার। আর বডির ওয়েট ডব্লিউ ইকুয়ালস টু আমরা কী জানি mg,
ডব্লিউ ইকুয়ালস টু এমজি, একেই আমরা কি জানি, এটাই একটা ফোর্স, ওয়েট একটা ফোর্স, তাহলে ফোর্স ইকুয়ালস টু এমজি। হ্যাঁ, এই এমজি পরিমাণ ফোর্স, এটা কত বলেছে না 110 নিউটন বলে দিয়েছে আমাদেরকে, 110 নিউটন। তো এইখানে এই 110 নিউটন বলটিকে 8 মিটার তুলতে এই লোকটির কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে। তো আমরা এটা পড়েছিলাম যে এখানে ভালো করে দেখো, ওয়েটটা নিচের দিকে কাজ করে আছে, কিন্তু এটা উপরের দিকে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি। কেন অ্যাপ্লাই করছি না, বডিটার মুভমেন্ট ওপরের দিকেই ঘটাতে, বডিটার মুভমেন্ট ওপরের দিকেই ঘটাতে। তো এখানে বলো যে বডিটার যে ডিসপ্লেসমেন্ট বা বডিটার যেই ডিরেকশনে উপরের দিকে উঠছে সেই ডিরেকশন আর বডির যে ফোর্স অ্যাপ্লাইয়ের ডিরেকশন এটা সেম প্যারালাল রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা যে থিটার ভ্যালু সেটা কি হবে না 0 হবে। তো আমরা যদি এখানে এফ এস ডব্লিউ ইকুয়ালস টু আমরা কি জানি, ডব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা পড়েছিলাম, ডব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা ওয়ার্ক ডানের ভ্যালু আমরা বার করার যে ফর্মুলাটা জেনারেলাইজড ফর্মুলা। তো এখানে আমরা যদি এই ফর্মুলাতে বসাই এফ এর ভ্যালু কত বলেছে এখানটায় না ফোর্স অ্যাপ্লাই, যেটা ওয়েট সেটা এখানে ফোর্স হয়ে যাবে। কারণ কি এই ওয়েটটা নিচের দিকে কাজ করে আছে, এখানটা ভালো করে দেখো, ওয়েটটা নিচের দিকে কাজ করে আছে, এটা 110 নিউটন ফোর্স নিচের দিকে কাজ করে আছে। আমাকে 110 নিউটন ফোর্সের বেশি দিলেই বডিটা উপর দিকে মুভ করতে শুরু করবে, কিন্তু ইন জেনারেল কেসে আমরা সেম ভ্যালু নিয়ে কাজ করব। আমরা ধরে নেব যে 110 নিউটন ফোর্স দিলে বডিটা উপর দিকে উঠতে শুরু করবে। ওকে, তো সেই অনুযায়ী আমরা এখানে যে ফোর্স উপরে তুলতে গেলে আমাকে উপরের দিকে এই ফোর্সটা অ্যাপ্লাই করতে হবে 110 নিউটন। তো আমরা এখানে লিখে দেবো 110 নিউটন ফোর্স। আর এস ডিসপ্লেসমেন্ট কতটা ঘটাতে হবে না 8 মিটার, 8 মিটার ডিসপ্লেসমেন্ট ঘটাতে হবে। এখানে কস থিটার টার্মটা 0 হয়ে গেল, কারণ কি যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করেছি মুভমেন্ট বডিটার মুভমেন্ট ঠিক একই ডিরেকশনে হচ্ছে। তো এখানে কস থিটার ভ্যালু 0, আর কস 0-এর ভ্যালু আমরা কত জানি না 1, কস 0-এর ভ্যালু 1। তো এখানে অ্যান্সার কত আসবে না 880 ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখানে অপশানগুলো দেখে নিই। আর ইউনিটে কী হবে, ওয়ার্ক ডানের ইউনিট একই হবে। ওয়ার্ক ডানের ইউনিট কী জানি আমরা, নিউটন মিটার বা জুল। এখানে অপশান দেখো, অপশান সি বলছে রাইট অ্যান্সার। ওকে, এখানে যদি কিলো জুল বলতো তাহলে কি হতো না 0.880। ওকে, 0 কিলো জুল মানে কিলো জুল মিনস কি 1000 দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, ওয়ার্ক ইজ এ ড্যাশ কোয়ান্টিটি। আমি এটা বলেছিলাম যে ওয়ার্ক, পাওয়ার, এনার্জি যাই বলুক না কেন আমাদের মনে রাখতে হবে এই তিনটে, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি তিনটেই না কোন ইউনিট বলেছিলাম না স্কেলার কোয়ান্টিটি। তো অবশ্যই এই কথাটা মনে রাখলে আমাদের ওয়ার্ক জানতে চেয়েছে, ওয়ার্কের কি হবে না স্কেলার কোয়ান্টিটি হবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে এমকেএস ইউনিট অফ ওয়ার্ক। এমকেএস ইউনিট অফ ওয়ার্ক কী হবে, এমকেএস ইউনিট বা এমকেএস ইউনিট বা এসআই ইউনিট একই। তো এই ক্ষেত্রে এসআই ইউনিটটাই ধরে নাও। তো এসআই ইউনিট আমরা কি জানি, ওয়ার্কের এসআই ইউনিট কি না জুলকে আমরা আরেকটা কী নামে জানি না নিউটন ইন্টু মিটার। ওকে, এখানে যদি আমাদের এসআই ইউনিট চাইতো, সিজিএস ইউনিট চাইতো, তাহলে কি হতো ডাইন ইন্টু সেমি। এটাকে আমরা একটা কি জানি না আর্গ। ওকে, এটাকে আমরা আর্গ হিসাবেও জানি। তো নেক্সট কোশ্চেন দেখো, এখানে অ্যান্সার হলো সি। নেক্সট কোশ্চেন দেখো, গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ওয়ার্ক। আমি এটা বলেছিলাম যে এরকম ধরনের কোশ্চেন দেবে চ্যাপ্টার পড়াবার সময়। গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ওয়ার্ক কী না, এটা মনে রাখবে যে কেজি মিটার। এইটাকে কেজি মিটারকে আমরা যদি জুলে নিয়ে যেতে চাই, কেজি মিটারকে আমরা যদি জুলে নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে 981 দিয়ে আমাদেরকে মাল্টিপল করে দিতে হবে। তাহলে আমরা এটা লিখতে পারি যে 1 কেজি মিটার ইকুয়ালস টু 981 জুল। ওকে, এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন কোশ্চেন যেহেতু ট্রিকি করছে, তো এরকম আমাদেরকে জুলে না বলে দিয়ে কেজি মিটারেও বলে দিতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 1 এইচপি ইকুয়ালস টু, এটা সবারই জানা আছে। 1 এইচপি আমরা কি জানি না 746 ওয়াট। কিন্তু এই যে 746 ওয়াট, এইটা আমরা ব্রিটিশ সিস্টেমে, ব্রিটিশ পদ্ধতিতে আমরা
746, কিন্তু আমাদের যদি ম্যাট্রিক্স সিস্টেম বলে, ম্যাট্রিক্স সিস্টেমের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে 735.5 ওয়াট। ওকে, এইটা মনে রাখবে যে 735.5 এটা হচ্ছে আমাদের কি না ম্যাট্রিক সিস্টেমে, ব্রিটিশ সিস্টেমে এইটা। এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবে। এখন অপশানে, এখনকার যে কোশ্চেনে টাইপ করছে, অপশানে 746 না দিয়ে 735.5ও দিয়ে দিতে পারে। ওকে, তো তোমরা এটা মাথায় রেখে দেবে। এর নেক্সট কোশ্চেন দেখো, ফর্মুলা ফর পোটেনশিয়াল এনার্জি ইজ। পোটেনশিয়াল এনার্জির যে ফর্মুলাটা, আমি এটা বারবার করে বলেছিলাম চ্যাপ্টার পড়াবার সময় যে এই ধরনের কোশ্চেন কিন্তু দেবে। তো পোটেনশিয়াল এনার্জি আমরা কি জানি না, mgh, এটা বলেছিলাম। নেক্সট দেখো, নেক্সট বলেছে ফর্মুলা ফর কাইনেটিক এনার্জি। এইটা তোমাদের হোমওয়ার্ক, এটা করে জানাবে যে কাইনেটিক এনার্জির ফর্মুলাটা কি। এটা হোমওয়ার্ক নাম্বার 1, হোমওয়ার্ক নাম্বার 1 এই কোশ্চেনটা, ফর্মুলা ফর কাইনেটিক এনার্জি। অপশান A, B, C তোমরা কমেন্টে জানাবে। ওকে, নেক্সট দেখো, ভ্যালু অফ 1 জুল ওয়ার্ক ইজ। আমরা এটা বলেছিলাম 1 জুল ওয়ার্ক, এটা আমি করে দেখিয়েছিলাম চ্যাপ্টারের সময়। 1 জুল আমরা কি জানি, 1 জুল এটাকে আমরা কি বলতে পারি, 1 নিউটন ইন্টু 1 মিটার, 1 নিউটন ইন্টু 1 মিটার। আমরা এটাও বলেছিলাম যে 1 নিউটন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 ডাইন, ওকে, ইন্টু 1 মিটার ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার, 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার। ওকে, তো এখানে অ্যাড করলে কি হবে, যখন পাওয়ারটা, যখন বেস আমার সেম, সেই ক্ষেত্রে সূচকের নিয়ম অনুযায়ী আমাদের কি হয়, পাওয়ারটা অ্যাড হয়ে যায়। তো 10 টু দি পাওয়ার 7 ডাইন সেন্টিমিটারকে আমরা কি জানি না, আর্গ, ডাইন সেন্টিমিটার ইকুয়ালস টু আর্গ। তো এখানে অপশন কি হবে না, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, তোমাদের যদি এরকম ধরনের ভিডিও তোমরা আরও চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, আর কমেন্ট বক্সে আমার কোনো যদি ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা জানাবে। তোমাদের এই কমেন্টগুলো আমার এই চ্যানেলটিকে ইমপ্রুভ করার ক্ষেত্রে খুবই কার্যকারী হবে। নেক্সট কোশ্চেন দেখো, ফর ইনক্লাইন সারফেসের ক্ষেত্রে ওয়ার্ক ইকুয়ালস টু কি। আমরা এটা বলেছিলাম যে ইনক্লাইন সারফেস যখন হবে, এটা আমি বারবার করে বলেছিলাম যে যখন একটা সারফেস, মনে করো একটা সারফেস ইনক্লাইন্ড রয়েছে, আমিও ভালো করে রাফ করে দেখাচ্ছি তোমাদেরকে। একটা সারফেস মনে করো ইনক্লাইন্ড রয়েছে, এটা আমাদের গ্রাউন্ড সারফেস, একটা সারফেস ইনক্লাইন্ড রয়েছে। এবার এই ক্ষেত্রে যদি একটা বডি আমাদেরকে তুলতে হয়, 1 মিনিট, ইনক্লাইন্ড সারফেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান। তো একটা সারফেস, সরি একটু মিস্টেক হলো, ইনক্লাইন্ড সারফেসের ক্ষেত্রে কী হবে, ওয়ার্ক ডান না, আমি বলেছিলাম যে ডব্লিউ ইকুয়ালস টু এফএস কস থিটা। এটা কখন বলেছিলাম না, যখন ফোর্স আমরা বডির উপরে ফোর্স আমরা যে ডিরেকশনে অ্যাপ্লাই করব, সেই ডিরেকশনে যদি বডির মুভমেন্ট ঘটে, সেই ক্ষেত্রে আমরা এফএস, ডব্লিউ ইকুয়ালস টু এফএস। কারণ কি, তখন যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করেছি আর বডির যে মুভমেন্ট হলো, সেই ডিরেকশনের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা 0 ডিগ্রি আসে, থিটা কস থিটা ভ্যালু 0 মানে সেটা 1, সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা পাবো। তো আমাদের ইনক্লাইন্ড সারফেসের ক্ষেত্রে এটা মনে রাখবে যে ইনক্লাইন্ড সারফেসের ক্ষেত্রে, বা যখন কোনো একটা বডিকে আমরা যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছি, তার যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছি তার সেম ডিরেকশনে যদি বডির মুভমেন্ট না ঘটে, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা লাগাই। এটা আমাদের জেনারেলাইজ ফর্মুলা। এই ফর্মুলাটা আমরা সব ক্ষেত্রে কাজে লাগাতে পারবো। ওকে, নেক্সট দেখব, কিলোওয়াট ইজ এ ইউনিট টু মেজার। আমরা কিলোওয়াটের সাহায্যে কি মেজার করি, আমি কিছুক্ষণ আগেই বললাম যে ওয়াট কার ইউনিট। আমরা ওয়াট ইকুয়ালস টু পাওয়ার ইকুয়ালস টু কি জানি, জুল পার সেকেন্ডকে আমরা কি বলি না, ওয়াট। তো জুল পার সেকেন্ডকে আমরা যদি ওয়াট বলি, আমরা আরও কিছু জেনেছিলাম, কিলোওয়াট। 1 কিলোওয়াট ইকুয়ালস টু কি বললাম না, 1 কিলোওয়াট ইকুয়ালস টু
10⁻³ ওয়াট, 1 গিগাওয়াট, 1 মেগাওয়াট, ঠিক আছে, এগুলো রয়েছে। 1 মেগাওয়াট ইকুয়ালস টু 10⁻6 ওয়াট, 1 গিগাওয়াট ইকুয়ালস টু 10⁻9 ওয়াট। এগুলো আমি বলেছিলাম চ্যাপ্টার পড়ানোর সময়। তো এখানে অ্যান্সার কি হবে না, কিলোওয়াটের সাহায্যে আমরা পাওয়ার মেজার করি, পাওয়ার। ওকে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে অন হুইচ অফ দ্য ফলোয়িং প্রিন্সিপালস ডাজ এ রকেট ওয়ার্ক, কোন প্রিন্সিপালের সাহায্যে আমরা একটা রকেট ওড়ে, রকেট ওড়ার মেন যে ফান্ডা সেটা কি? তো এখানে দেখতে হবে কনজারভেশন অফ মোমেন্টাম, কনজারভেশন অফ ইনার্সিয়া, কনজারভেশন অফ মাস, কনজারভেশন অফ এনার্জি, কনজারভেশন অফ এনার্জি, সরি। তো এখানে অপশন এ দেখো, আমি বলেছিলাম যে কনজারভেশন অফ মোমেন্টাম, কি না, এটা আমি আগে বলেছিলাম যে কনজারভেশন অফ মোমেন্টামের সাহায্যে আমাদের রকেট চলে, এটা নিউটনের থার্ড ল থেকে প্রুভ করা যায়। ওকে, তোমাদের এত ব্রিফ ডিসক্রিপশনের দরকার নেই, এটা মনে রাখবে যে রকেট ওড়ার যে নীতি সেটা নিউটনের থার্ড ল মেনে চলে, আর নিউটনের থার্ড ল যদি না দেওয়া থাকে তো তখন দেওয়া থাকবে কনজারভেশন অফ মোমেন্টাম, এটা একটু মনে রেখে দিও। নেক্সট দেখো, এ বডি ইজ লিফটেড বাই এ ম্যান টু এ হাইট অফ 1 মিটার ইন 30 সেকেন্ড। বলছে একটা বডিকে যদি কোনো একটা মানুষ 1 মিটার তুলতে চায় 30 সেকেন্ডে, অ্যানাদার আর একটা অন্য মানুষ কি করছে, অ্যানাদার ম্যান লিফট দি সেম মাস, ওই একই মাসের যে বডিটা সে মাসের টু দ্য সেম হাইট ইন 60 সেকেন্ড, এবং অন্য একটা মানুষ কী করছে না, ওই একই বডিটাকে ওই একই হাইটে 60 সেকেন্ড ধরে, 60 সেকেন্ড ধরে তুলছে। সেই ক্ষেত্রে দ্য ওয়ার্ক ডান বাই দেম আর ইন দ্য রেশিও, সেই ক্ষেত্রে তাদের ওয়ার্ক ডানের যে রেশিও সেটা কত জানতে চাইছে। আমি কোশ্চেনটা আগে বলে দিই, একটা মানুষ মনে করো একটা বস্তুকে তুলতে চাইছে, একটা মাসের একটা বডিকে 1 মিটার উচ্চতায় তুলতে চাইছে, 30 সেকেন্ড টাইম লাগছে। এবার অন্য একটা মানুষ ওই একই মাসের বডিটা একই হাইটে, মানে 1 মিটার হাইটে যদি তুলতে 60 সেকেন্ড টাইম নেয়, সেই ক্ষেত্রে তাদের মধ্যে দুজনের ওয়ার্ক ডানের রেশিও বার করতে বলেছে। হ্যাঁ, ফার্স্ট ম্যান আর সেকেন্ড ম্যানের ওয়ার্ক ডানের রেশিও বার করতে বলেছে। আমাদের এখানে মনে রাখতে হবে যে আমরা ওয়ার্ক ডান, আমরা ডব্লিউ ইকুয়ালস টু কি জানি, এফ এস কস থিটা, এফ এস কস থিটা। তো এখানে দেখো কোথাও কি কোনো টাইমের কথা উল্লেখ করা আছে? টাইম, আমরা ওয়ার্ক ডান বার করতে গেলে আমাদের টাইমের প্রয়োজন পড়ে। আমাদের কি প্রয়োজন পড়ে? ফোর্সের প্রয়োজন পড়ে, আর কি পরিমাণ তুলতে হবে, ডিসপ্লেসমেন্ট করতে হবে তার প্রয়োজন পড়ে, আর ফোর্স যে ডিরেকশনে অ্যাপ্লাই করছি আর বস্তুর বডি যে ডিরেকশনে মুভমেন্ট হচ্ছে তাদের অ্যাঙ্গেলের উপর নির্ভর করে। তো এখানে টাইমের উপর নির্ভর করে না। তাহলে W1 1 নম্বর যে ম্যান ছিল তার ক্ষেত্রে যদি আমরা বার করি, মাস মনে করো মাসের একটা বডি, এ তুলছে কত না 1 মিটার হাইটে। এবার ধরে নিচ্ছি আমরা একই উপর দিকে যেহেতু তুলছে, তাহলে থিটা জিরো মানে কস 0 ইকুয়ালস টু 1। তাহলে এর ক্ষেত্রে আমি দেখতে গেলাম একজন ফার্স্ট ম্যানের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা হলো এত, সেকেন্ড ম্যানের ক্ষেত্রে W2 বার করলে এফ ওর ক্ষেত্রে মাস একই ছিল, এস ডিসপ্লেসমেন্ট 1 মিটারই করছিলাম, আর ওই ক্ষেত্রেও থিটার ভ্যালু 0, cos 0 ইকুয়ালস টু 1। তো এই দুটো ক্ষেত্রে আমরা যদি রেশিও বার করতে চাই তো কি হবে না, 1:1 দেখবে অ্যান্সার, 1:1 অ্যান্সার হবে, কারণ উপরে আর নিচে ক্যান্সেল আউট হয়ে যাবে, দিয়ে 1/1, এটাকে আমরা 1:1ও বলি। তোমরা দেখো বলছে হোয়েন দ্য ভেলোসিটি অফ এ বডি ইজ ডবল, যখন ভেলোসিটি ডবল হবে তখন কি ঘটনাটা ঘটবে, এর পোটেনশিয়াল এনার্জি ডবল হবে। আমরা তো ভালোভাবে বুঝতে পারি যে পোটেনশিয়াল এনার্জি বডির ভেলোসিটির উপর ডিপেন্ড করে না, কারণ পোটেনশিয়াল এনার্জির যে ফর্মুলাটা সেটা কি না, mgh, এখানে কোথাও ভেলোসিটি নেই। নেক্সট দেখো অপশন কি বলেছে না, ইটস অ্যাক্সেলারেশন ইজ ডবল, যখন এর অ্যাক্সেলারেশন ডবল হবে তখন মানে ভেলোসিটি ডবল হলে তখন অ্যাক্সেলারেশন ডবল হবে, এর কোনো মানে নেই। ওকে, এবার নেক্সট বলেছে ইটস কাইনেটিক এনার্জি ডবল, এটা মানে হবে না, কারণ কি দেখো, কারণটা দেখো, কারণ আমরা জানি যে বডির কাইনেটিক এনার্জি ডিপেন্ড করে হাফ এম ভি স্কোয়ার, এখানে দেখতে পাচ্ছি ভেলোসিটির উপর ডিপেন্ড করছে। তো এইবার আমরা দুটো কেস এই ক্ষেত্রে নিয়ে ফার্স্ট কেস সেকেন্ড কেস নিয়ে আলোচনা করব, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। ওকে, দেখো
আমরা যদি 1 নম্বর কেস মনে করি, 1 নম্বর কেসে পোটেনশিয়াল এনার্জি, সরি কাইনেটিক এনার্জি, 1 নম্বর কেসে কাইনেটিক এনার্জি, 1 নম্বর কেসের কাইনেটিক এনার্জি যদি বার করি, যখন ভেলোসিটি ডবল করিনি তখন যদি কাইনেটিক এনার্জি বার করি, সেই ক্ষেত্রে আমাদের কাইনেটিক এনার্জি হলো ½ mv²। ওকে, এবার নেক্সট যখন কাইনেটিক এনার্জি 2 নম্বর কেস বার করছি, 2 নম্বর কেস যখন কাইনেটিক এনার্জিকে আমরা ডবল করছি, সরি যখন ভেলোসিটি ডবল করছি, ভেলোসিটি ডবল মানে এই পার্টটা আমার ডবল হবে। ওকে, তো এইখানে ½ m², ভেলোসিটি ডবল করেছি। তো এইখানটায় যদি আমরা এটা ফ্রেশ করে লিখি, এখানে ফ্রেশ করে লিখলে কি হবে না, 4v² হয়ে যাবে। 2v তার হোল স্কোয়ার ছিল, 4² করে বাইরে লিখলাম আর v² রেখে দিলাম। এইটাকে যদি আমরা আরও ফ্রেশ করে লিখি, তো এখানে কী লিখতে পারবো, ইকুয়ালস টু 4 ইন্টু, 4টাকে একদম বাইরে নিয়ে চলে এলাম, 4 ইন্টু ½ ইন্টু m ইন্টু v তার স্কোয়ার। তো এই পার্টটা তো আমার প্রথমে যে কাইনেটিক এনার্জি ছিল সেই কাইনেটিক এনার্জির ভ্যালু, মানে এইটা প্রথম ক্ষেত্রে কাইনেটিক এনার্জির ভ্যালু। তো আমরা বলতে পারি না যে যখন ভেলোসিটি ডবল করছি তখন কাইনেটিক এনার্জির ভ্যালু 4 গুণ হয়ে যাচ্ছে, 4 টাইমস হচ্ছে, 2 টাইমস নয়, 4 টাইমস হচ্ছে ফার্স্ট ক্ষেত্রের থেকে দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা ভেলোসিটি ডবল করছি তখন কাইনেটিক এনার্জি 4 টাইমস হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট এইখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন দিয়েছিল কাইনেটিক এনার্জি ডবল হবে, তো এই অপশানটাও আমাদের ভুল হচ্ছে, নেক্সট যেটা পড়ে রয়েছে অবশ্যই অপশান ডি অ্যান্সার হবে, কিন্তু কেন হবে অপশান ডি অ্যান্সার হবে আমরা এটা বুঝতেই পারছি, কিন্তু কেন হবে সেটা আমরা দেখব। এখানে বলেছে কি না, ইটস মোমেন্টাম ইজ ডবল। মোমেন্টাম আমি এর আগের যখন চ্যাপ্টার পড়াচ্ছিলাম তখন বলেছি মোমেন্টাম এম যদি ডিনোট করি তাহলে m = m ইন্টু ভি, মাস অফ দ্য বডি ইন্টু তার ভেলোসিটি। ওকে, তো এইখানে দেখো প্রথম ক্ষেত্রে এটাও আমরা দুটো কেস নিয়ে ভাববো। ফার্স্ট ক্ষেত্রে যখন ভেলোসিটি ডবল করা হয়নি তখন এর মোমেন্টাম হচ্ছে এইটা, যখন ডবল করা হয়নি। এবার সেকেন্ড ক্ষেত্রে যখন মোমেন্টাম ডবল করা হলো তখন এর ভেলোসিটি কী হবে না m ইন্টু 2v, এটাকে আমরা কী লিখবো না 2 ইন্টু m ইন্টু ভি। এই m ইন্টু ভি মানে ফার্স্ট ক্ষেত্রের যে আমার মোমেন্টাম ছিল, তো সেকেন্ড ক্ষেত্রে ভেলোসিটি ডবল করার জন্য মোমেন্টাম দুগুণ হয়ে গেল। তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বুঝতে পারলে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে ইফ এ বম্ব ড্রপ ফ্রম অ্যান অ্যারোপ্লেন এক্সপ্লোডস ইন মিড এয়ার, যদি একটা বম্বকে আমরা অ্যারোপ্লেন থেকে ফেলি এবং সেটা মাঝখান বরাবর এক্সপ্লোর হয়ে যায়, মানে ফেলার পরে মিড এয়ারে যদি সেটা বাস্ট করে, সেই ক্ষেত্রে ঘটনাটা কী ঘটবে। এখানে অপশনগুলো ভালো করে দেখো। এক্ষেত্রে দেখো যখন অ্যারোপ্লেন থেকে আমার বমটা ফেলা হবে তখন যখন অ্যারোপ্লেনে বমটা রয়েছে, মনে করো এটা অ্যারোপ্লেন, তখন সেক্ষেত্রে বমটা রেস্ট কন্ডিশনে মানে এর যে পোটেনশিয়াল এনার্জি সেটা কি ছিল না জিরো, পোটেনশিয়াল এনার্জি ছিল কি না mgh, এই পরিমাণ পোটেনশিয়াল এনার্জি ছিল, কিন্তু কাইনেটিক এনার্জি সেই ক্ষেত্রে কিন্তু জিরো ছিল, কারণ এ রেস্ট কন্ডিশনে ছিল, এর কোনো ভেলোসিটি ছিল না। সেকেন্ড ক্ষেত্রে বমটা যখন মিড এয়ারে চলে এলো, মানে এতটা পড়েছে, সেই ক্ষেত্রে এর একটা ভেলোসিটি আমরা পেয়েছিলাম, তখন এর পোটেনশিয়াল এনার্জির ভ্যালুও আমরা পাবো। আবার পোটেনশিয়াল এনার্জি ভ্যালু যত এ গ্রাউন্ডের কাছাকাছি আসবে, আমরা কি দেখেছিলাম যে হাইটের উপর ডিপেন্ড করছে পোটেনশিয়াল এনার্জি হাইটের উপর ডিপেন্ড করে। তো হাইটটা তো এখানে বমটা উপর থেকে ফেলার সঙ্গে সঙ্গে এটা আস্তে আস্তে নিচের দিকে আসছে, যত নিচের দিকে আসবে তত হাইটটা কমে আসবে। এবার হাইটের উপর ডিপেন্ড করলে যত বেশি হাইট হবে তত পোটেনশিয়াল এনার্জি বেশি হবে, যত হাইট কম হবে তত পোটেনশিয়াল এনার্জি কম হতে থাকবে। তো যত গ্রাউন্ডের দিকে চলে আসবে তত এর পোটেনশিয়াল এনার্জি কমবে এবং কাইনেটিক এনার্জি বাড়তে থাকবে, কারণ আমরা জানি যে কোনো বডি যখন গ্রাউন্ডের দিকে আসে তখন যত গ্রাউন্ডের কাছাকাছি আসবে তত তার ভেলোসিটি বাড়তে থাকবে, ভেলোসিটি বাড়া মানে তার কাইনেটিক এনার্জিও বাড়া। ওকে, তো এখানে অ্যান্সার কী হবে যে
পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করবে আর কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে। এখানে অপশন কী দেওয়া আছে, কাইনেটিক এনার্জি ইজ ইনক্রিজ, এই অপশনটা তো ঠিক হচ্ছে। দেখি ইটস টোটাল এনার্জি ইনক্রিজ, টোটাল এনার্জি তো ইনক্রিজ হবে না, টোটাল এনার্জি সময় কনস্ট্যান্ট থাকবে। ওকে, আর ইটস টোটাল এনার্জি ডিক্রিজ, টোটাল এনার্জি ডিক্রিজ হবে না, টোটাল এনার্জি কনস্ট্যান্ট থাকবে। ইট টোটাল মোমেন্টাম ডিক্রিজ। তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে যদি অপশন ই একটা দেওয়া থাকতো যে এর কাইনেটিক পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ, তাহলে পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ ওইটাও আমার রাইট অ্যান্সার হতো। নেক্সট আমি একটা অঙ্ক দিয়েছি তোমাদের, ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই এ ম্যান weighting 50 kg in order to carry a weight of 20 kg over his hand if he covered a distance of 15 meter in vertical direction, তখন তার ওয়ার্ক ডান কত হবে, তখন তার ওয়ার্ক ডানটা বার করতে বলেছে। তো এই ম্যাথসটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এই ম্যাথসটা করো, করে আমাকে জানাবে। তো আমাদের এইটার অ্যান্সার হবে হোমওয়ার্ক 2। ওকে, হোমওয়ার্ক নাম্বার 2। যখন কমেন্টে অ্যান্সার দেবে তখন এইভাবে লিখে দেবে যে হোমওয়ার্ক 1, হোমওয়ার্ক 2। ওকে, তো দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া রয়েছে যে দ্য মোমেন্টাম অফ এ বডি ইজ নিউমেরিক্যালি সেম টু ইটস কাইনেটিক এনার্জি। বলছে মোমেন্টাম আর কাইনেটিক এনার্জি যখন নিউমেরিক্যালি সেম, ইউনিট সেম হয় না, নিউমেরিক্যালি সেম মানে এর মানটা সেম, দেন হোয়াট উইল বি দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, তখন পার্টিকেলটির ভেলোসিটি কী হবে। তো আমরা এটা পুট করি, আমাকে বলেছে মোমেন্টাম মিন্স এমভি, বডির মাস ইন্টু ভেলোসিটি, এটা কার সঙ্গে সমান না, কাইনেটিক এনার্জি, হাফ এম ভি স্কোয়ারের সঙ্গে সমান। তো এখানে একটা ভি ক্যান্সেল আউট হয়ে গেল। ওকে, ক্যান্সেল আউট হলো। নেক্সট কি বলছে, এখানে এম ক্যান্সেল আউট হলো। তো আমার পড়ে থাকলো এখানে একটা ভি পড়ে থাকলো, তো কী হবে, ভি ইকুয়ালস টু 2। ওকে, তাহলে 2 মিটার পার সেকেন্ড। যেহেতু এখানে আমাকে বলে দেয়নি কোনো ইউনিট ম্যাথসটাতে, কিন্তু অপশানে যেহেতু আমার এটা এটা মিটার পার সেকেন্ড হবে। ওকে, এটা মিটার, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 2 মিটার পার সেকেন্ড। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলেছে নেক্সট কোশ্চেন, ইফ অ্যান অবজেক্ট হুজ মাস ইজ 40 kg it dropped from a height of 100 meter, then 100 meter, what is the maximum kinetic energy and maximum velocity? তো আগের দিনে আমি দেখো এই রিলেটেড আমি আগের পার্টে আমি এটা বলেছি যে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কখন হবে, যখন বডিটা জাস্ট গ্রাউন্ডে টাচ করবে তার আগের মুহূর্তে, আর সেই ক্ষেত্রে তখন তার ভেলোসিটিটা বেশি হবে, ভেলোসিটি ম্যাক্সিমাম হবে বলেই তার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে। তো আমরা যখন কোনো একটা বডি ওপর থেকে নিচে পড়ে, তখন সেই ক্ষেত্রে আমরা এইটা বলতে পারি যে বডিটার যে কাইনেটিক এনার্জি বডিটার যে পোটেনশিয়াল এনার্জি ছিল ম্যাক্সিমাম পজিশনে, সব থেকে মানে এই ক্ষেত্রে 100 মিটার হাইটে বডিটার যে পোটেনশিয়াল এনার্জি ছিল সেই পোটেনশিয়াল এনার্জি টোটালি কনভার্ট হবে কাইনেটিক এনার্জিতে, কখন না, বডিটা যখন গ্রাউন্ড লেভেলে আসবে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে পোটেনশিয়াল এনার্জি যে ভ্যালুটা হবে সেটাই তো কনভার্ট হবে কাইনেটিক এনার্জিতে। এটা কখন হবে না, যখন গ্রাউন্ড লেভেলে আসবে, তখন গ্রাউন্ড লেভেলের ঠিক আগের অবস্থাতে আসবে তখন। তো আমরা যদি পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা বার করে দিই, সেটাই কাইনেটিক এনার্জি ভ্যালু হবে কখন না, গ্রাউন্ড লেভেল টাচ করার আগের মুহূর্তে। এখানে আমার চেয়েছে যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, আর ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি তখনই হবে, আর তখন সম্পূর্ণ পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তো আমরা মেন এখানে পোটেনশিয়াল এনার্জিটা বার করে ফেলবো। তো এমজিএইচ, আমরা পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কী জানি, এমজিএইচ। তো এখানে এমজিএইচ পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু এমজিএইচ বসিয়ে দেবো। এটাই আমাদের কী হবে না, কাইনেটিক এনার্জি ম্যাক্স। ওকে, কাইনেটিক এনার্জি ম্যাক্স। তো এখানে এম কত বলেছে, মাস কত বলেছে, 40 kg ইন্টু 100 মিটার ইন্টু জির জন্য আমি একটা 0 বাড়িয়ে দিলাম। তো এখানে অ্যান্সার আসছে আমার 40 ইন্টু 1000, এটাকে আমরা কিলোওয়াট বলতে পারি।
কিলো জুল, আমার 40 কিলো জুল অ্যান্সার আসছে। এখানে 1000 মিন্স জুল, কিলো জুল, 40 জুল, আর 1000 হচ্ছে 1000-এর জন্য কিলো, তাহলে 40 কিলো জুল এখানে অ্যান্সার হবে। 40 কিলো জুল কোনটা রয়েছে? প্রথমত আমি দেখেই বুঝতে পারছি যে অপশান এ হবে। এখন 200 মিটার পার সেকেন্ড, এটা কি করে আসবে? দেখো, আমরা ভেলোসিটি, ম্যাক্সিমাম ভেলোসিটি বার করব কিভাবে, তার ফর্মুলাটা আমি এর আগের দিন দেখিয়েছিলাম, যে যখন কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি সেম হবে তখন আমরা কি করব, mgh যখন হাফ mv স্কোয়ার হবে, সেক্ষেত্রে আমার m ক্যান্সেল আউট হয়ে যাবে। v ইকুয়ালস টু, এখান থেকে v স্কোয়ার ইকুয়ালস টু কী হবে না, v স্কোয়ার ইকুয়ালস টু v স্কোয়ার ইকুয়ালস টু 2gh, v স্কোয়ার ইকুয়ালস টু 2gh। এখন রুটটাকে যদি আমরা তুলে দিলে এইদিকে স্কোয়ার চলে আসবে, রুট 2gh। সেই ক্ষেত্রে রুট ম্যাক্সিমাম ভ্যালোসিটি কী হবে না, এখানে রুট 2g এর ভ্যালু আমরা 10 ধরে নিচ্ছি, এখানে 2 ইন্টু 10 g ইন্টু h কত না 100। ওকে, 100। তো এখানে আমার এখানটা একটু অপশানটা গোলমাল হয়েছে। আলটিমেট অ্যান্সার আমার এটাই আসবে, আর অপশান এই অ্যান্সার হবে। কিন্তু এখানে যে 200 মিটার পার সেকেন্ড রয়েছে, এটা 200 মিটার পার সেকেন্ড হবে না, এটা হবে এই অ্যান্সারটা। এই অ্যান্সারটাকে সিম্পলিফাই করলে যেটা হবে সেটাই অ্যান্সার হবে। ওকে, একটু প্রবলেম হয়েছে এখানে কোশ্চেনটা টাইপ করতে। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেন, দ্য মাস অফ এ বডি 2000 কেজি, 2000 কেজির একটা মাস বডি রয়েছে। হাউ মাচ ওয়ার্ক রিকোয়ার্ড টু ডান টু মেক ইট মুভ উইথ এ স্পিড অফ 36 কিমি পার আওয়ার। একটা 2000 কেজি ভরের একটা বস্তুর প্রথমে জিরোতে ছিল, 0 থেকে 0 কিমি পার আওয়ার ছিল, তাকে 36 কিমি পার আওয়ারে নিতে কী পরিমাণ ওয়ার্ক আমাকে বডির উপর করতে হবে। সাধারণভাবে ভাবো, কোনো একটা বডি স্থির রয়েছে, তাকে যদি মুভমেন্ট করতে চাই, তাকে মোশন দিতে চাই, তাহলে তার উপর আমাকে ওয়ার্ক ডান করতে হবে। সেই এখন 0 থেকে 36 কিমি পার আওয়ার স্পিড নিয়ে যেতে আমাকে কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে সেটা আমাকে বার করতে বলেছে। আমি আগের দিন চ্যাপ্টার করাবার সময় বলেছিলাম চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু ওয়ার্ক ডান, এই ক্ষেত্রে আমরা কি করব না, প্রথমে যখন বডিটা 0 ছিল, বডিটার স্পিড 0 ছিল, তখন সেই ক্ষেত্রে 1 নম্বর কেসের ক্ষেত্রে এর কাইনেটিক এনার্জিটা কত না 0। এবার যখন 2 নম্বর কেসে যখন বডিটা 36 কিমি পার আওয়ার, এখানে কিমি পার আওয়ার আছে, এটা মিটার পার সেকেন্ড করে নেবো, ঠিক আছে, এর সঙ্গে 5/18 গুণ করে দেবো, তাহলে মিটার পার সেকেন্ড হবে। এবার 18 সঙ্গে 18 2 কেটে গেলে এখানে 10 মিটার পার সেকেন্ড আমার চলে আসবে, 10 মিটার পার সেকেন্ড। ওকে, তো এখানে 36 কিমি পার আওয়ারটা আমরা কনভার্ট করে 10 মিটার পার সেকেন্ডে নিয়ে এলাম। এবার এখানে 2 নম্বর কেসে আমরা কাইনেটিক এনার্জিটা কত পাবো, কাইনেটিক এনার্জি হাফ mv স্কোয়ার, হাফ m কত বলেছে 2000 কেজি, হাফ m v স্কোয়ার কত পড়লাম 10 ইন্টু 10 মিন্স 100। তো এখানে আমরা এটা ক্যান্সেল আউট করলে এখানে 50, তো অ্যান্সারটা হবে আমার 50 ইন্টু 2 যদি করি, 100 ইন্টু 1000, এইটা আমার অ্যান্সার আসবে। ওকে, এত মানে 100 কিলো জুল অ্যান্সার রয়েছে। 100 কিলো জুল, এখানে আমার অ্যান্সারটা 100, এখানে এই 1000 যখন রয়েছে এটাকে আমরা কিলো জুল হিসাবে লিখব, এটা জুল, 100 কিলো জুল। এবার দেখো তাহলে এখানে চেঞ্জ কত হলো, 1 নম্বর মাইনাস 2 নম্বর বা 2 নম্বর মাইনাস 1 নম্বর, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করবো আমরা। 2 নম্বর মাইনাস 1 নম্বর যদি করি তাহলে আমরা 100 কিলো জুল মাইনাস 0 কিলো জুল, আলটিমেট অ্যান্সারটা আসবে আমার। তাহলে আমি বলেছিলাম যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু ওয়ার্ক ডান। তাহলে এখানে চেঞ্জটা কত বেরোলো, ডিফারেন্সটা কত হলো, 100 কিলো জুলই হবে।
তো এখানে এই 100 কিলো জুল পরিমাণ ওয়ার্ক ডানই আমাকে বডির উপর করতে হবে। এখানে অ্যান্সার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে ইন 2 মিনিটস হাউ মাচ এনার্জি ডাজ এ 100 ওয়াট ইলেকট্রিক বাল্ব ট্রান্সফার। বলছে 2 মিনিটে একটা 100 ওয়াট ইলেকট্রিক বাল্ব কী পরিমাণ এনার্জি ট্রান্সফার করবে। এনার্জি ট্রান্সফার মানে কি, এর ইলেকট্রিক এনার্জিটা হিট এনার্জি প্লাস লাইট এনার্জিতে ট্রান্সফার করবে। তো এখানে দেখো আমরা 100 ওয়াট এই কথাটাকে আমরা এইভাবে লিখতে পারি, 100 ওয়াট বা 100 জুল পার সেকেন্ড। 100 জুল পার সেকেন্ড মানে আমি এটা বলতে পারি যে 1 সেকেন্ডে ওই ইলেকট্রিক বাল্বটা 100 জুল এনার্জি ট্রান্সফার করে, 100 জুল এনার্জি ট্রান্সফার করে। এখন 2 মিনিটে চেয়েছে, 2 মিনিট মিনস 120 সেকেন্ডে। 120 সেকেন্ডে ও কতটা এনার্জি ট্রান্সফার করবে, তাহলে 120 ইন্টু 100 হবে অ্যান্সার। 120 ইন্টু 100, এটাকে সিম্পলিফাই করলে কত হবে, 12, 1 2 3টে 0 বা 12 কিলো জুল বা 12,000 জুল। 12,000 জুল, 12 কিলো জুল রয়েছে অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা দেখো, এখানে বলছে হাউ মাচ টাইম রিকোয়ার্ড, কি কত টাইম প্রয়োজন হবে টু পারফর্ম 600 জুল ওয়ার্ক অ্যাট দ্য রেট অফ 2 ওয়াট। 600 জুল ওয়ার্ক 20 ওয়াট হারে পারফর্ম করতে কত কি পরিমাণ টাইম লাগবে। তাহলে 600 কিলো জুল ওয়ার্ক করতে আমাকে কত টাইম লাগবে যদি আমি ওয়ার্কটা 20 ওয়াট এই হারে করি। তো এখানে আমরা একইভাবে আগের যে প্রবলেমটা করেছিলাম 20 ওয়াটকে আমি লিখতে পারি 20 জুল পার সেকেন্ড, 20 জুল পার সেকেন্ড। আর এখান থেকে বলতে পারি যে আমি 1 সেকেন্ডে 20 জুল ওয়ার্ক করে, তাহলে আমি এটা উল্টোভাবে লিখতে পারি যে 20 জুল ওয়ার্ক করতে আমার টাইম লাগে 1 সেকেন্ড। তাহলে এখানে 600 জুল ওয়ার্ক করতে আমার কত টাইম লাগবে, 600, অ্যান্সারটা কী হবে 600 ডিভাইডেড বাই 20, 600 ডিভাইডেড বাই 20। তো এখানে অ্যান্সারটা কী আসবে না 30 সেকেন্ড। 30 সেকেন্ড টাইম আমার লাগবে এই 600 জুল ওয়ার্ক করতে। 600 জুল ওয়ার্ক করতে আমার 30 সেকেন্ড টাইম লাগবে। কত হারে, কী হারে না 20 ওয়াট হারে। ওকে, তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই থাকলো। এরপরে আমি একটা নেক্সট পার্ট করব এই ওয়ার্ক পাওয়ার এনার্জির ওপরেই। এখানে আমাদের 2018 সালে যে রেলওয়ে গ্রুপ ডি হয়েছিল, গ্রুপ ডির এক্সামটা হয়েছিল, সেই এক্সামে আমার কাছে 60টা সেট রয়েছে। সেই 60টা সেট আমি বেছে শুধুমাত্র ওয়ার্ক পাওয়ার এনার্জির যে কোশ্চেনগুলো পড়েছে সেই কোশ্চেনগুলোকে জিস্ট করে তুলে আমি একটা ভিডিও করব। তোমরা এই ভিডিওটা দেখবে, ভালো লাগবে আর বুঝতে পারবে যে রেলওয়ে গ্রুপ ডিতে কত ইজি কোশ্চেন পড়ে। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি এই ধরনের ভিডিও পেতে চাও। আর আজ এই পর্যন্ত থাকুক। ওকে, বাই, টেক কেয়ার।